ব্রেকটাকে ব্রেক করতে হবে, তখন যে ব্রেকফাস্ট হবে। আর এটা দেখতে হ্যাঁ, সাবাস, আরে সাবাস। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিন্দেগি লাইভ। এর আগের ব্লগে আপনারা দেখেছেন আমার জামশেদপুরের ট্যুর, আর এবার বেশ কিছু মাস ধরে মনটা চাইছিল সমুদ্র। অনেকবারই এসছি, কিন্তু বাঙালিদের একটা আলাদাই মায়া এবং আবেগ জড়িয়ে রয়েছে এই সমুদ্রের প্রতি। তাই তাদের মতন আমিও বেছে নিয়েছি এবার মন্দারমণিকে, আর চলে এসেছি মন্দারমণির শের বেঙ্গল রিসর্টে। দীঘা ছেড়ে অনেকে এখন মন্দারমণিকে বেশি পছন্দ করছেন। আজকে শনিবারের বাজার এবং প্রায় 5টা সাড়ে 5টা বাজে, আর এখনও এই মুহূর্তে কিন্তু অনেকটাই ক্রাউড আছে, স্পেশালি ওই জোনটায় যেখানে কিন্তু মেন মন্দারমণি বিচ, ওখানে কিন্তু ক্রাউড এখনও যথেষ্ট ভালোভাবে আছে। মন্দারমণিতে এখন বেশ কিছু বছর ধরে ক্রাউড কিন্তু বেড়ে গেছে, তাই এখন মন্দারমণিকে আর ভার্জিন বিচ বলা যায় না। মন্দারমণি এখন খুবই বদনাম, তার কারণ ফুড এবং হোটেল বা রিসর্টের প্রাইস আর ভেরি হাই। কিন্তু আমি এই ব্লগের মাধ্যমে এই ভুলটা ভাঙার চেষ্টা করব, যে গ্রুপে যদি আসা যায় এবং যেভাবে আমি বা আমার টিম মেম্বাররা এই ট্যুর প্ল্যানটা সাজিয়েছি, তার মাধ্যমে কিন্তু আপনারা খুব কম খরচাতেও মন্দারমণি ঘুরতে পারেন, যা মধ্যবিত্ত বাঙালির সাধ্যের মধ্যেই হবে। তবে আমার আজকের এই ট্রিপে টোনা বা নেহা নেই, আমি এসছি আমার অফিসে ফুটবল টিমের সাথে। তাহলে বুঝতেই তো পাচ্ছেন কোন লেভেলের এনজয়মেন্ট হতে চলেছে। আমরা কিন্তু বিগত বেশ কিছু সময় ধরে বেশ কিছু টুর্নামেন্ট জিতে এসেছি, এবং সেই উইনিং মুমেন্টগুলোকে আরও গ্র্যান্ডভাবে সেলিব্রেশনের জন্য আমরা চলে এসেছি মন্দারমণি। আর মন্দারমণিতে আমরা বেছে নিয়েছি শের বেঙ্গল বিচ রিসর্ট। তাহলে চলুন আজকের এই পর্বটি শুরুর থেকে শুরু করা যাক, সেই বাড়ি থেকে। এই ট্রিপের জন্য ট্রাভেলার আগেই বুক করা ছিল আমাদের প্রায় 20 জনের টিম মেম্বার। সো অ্যাজ পার দ্য পিক আপ পয়েন্ট টাইমিং অনুযায়ী আমি আমার স্পটে 6টা নাগাদ দাঁড়িয়ে এবং আনুমানিক 6টা 20 নাগাদ রাজেশ ট্রাভেলার নিয়ে এসে হাজির হয়ে গেল। জানতে পেলাম রাজেশ থেকে যে গাড়িটার বয়স মাত্র 1 মাস, তাই গাড়িটি উঠেই যা বুঝতে পারছি গাড়িটা পুরো ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কন্ডিশন খুবই ভালো এবং মিউজিক সিস্টেম এসি A1 ক্লাসে রয়েছে। এইভাবেই 20টি টিম মেম্বারকে বিভিন্ন স্পট থেকে বা পিক আপ পয়েন্ট থেকে পিক আপ করে ফাইনালি ডেস্টিনেশনের দিকে এগোতে শুরু করি। এবং তার আগে একটু পরিচয় করে নেওয়া যাক টিম মেম্বারদের সাথে। প্রথমেই লিয়াকত হোসেন, কারেন্টলি টিমের হেড কোচ, ম্যানেজার এবং 40+ প্লেয়ারও বটে। জয় দাস, টিমের সিনিয়র গোলকিপার এবং গোলকিপার কোচও বটে। স্ট্রাইকার দেবাশিস ঘোষ, আ পাওয়ার বয়। স্ট্রাইকার রাজর্ষি সাহা, what a boy man. Another striker Shubhadeep Das. A legendary defender Amit Mukhopadhyay. Another striker and bodybuilder Abhijit. Defender Srinjay Basu. Defender Shantunde, our chocolate boy. Striker Deep Shaha. Goalkeeper Shubhajit. Most level defender Shondeep Bhomik. Captain and defender Vivek Chetri. Our most junior goalkeeper Shonut Mitro. Striker and Tollywood actor Shovan Sarkar. Defender Shubhankar Pathak, opponent ওরা গেমসে খেলতে ভয় পায়। এবং গোলকিপার কৌস্তব মণ্ডল। স্ট্রাইকার সুপ্রিয় মাঝি, ঠাকুর ওকে ভুল করে 2টো ফুসফুস দিয়ে পাঠিয়েছে, তাই সারা মাঠ দৌড়ে বেড়ায়। ব্লগিং আমার পেশা নয়, এটি একটি হবি, তাই আনবায়াস রিভিউ আমার এই চ্যানেলেই পাওয়া যায়। আমি অমর তারাই সরস্বতী, গোলকিপার অ্যান্ড এই চ্যানেলের পরিচালক।
আরে তাড়াতাড়ি এসে গেলি তুই ভাই গাড়িতে, দেরি করেছিস হ্যাঁ, তোর জন্য তো দেরি হলো হ্যাঁ। তুই খেলা দেখবি আর আমরা এদের জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো? তুই কি অমিতের পারলে পুরো নষ্ট হয়ে গেছিস হ্যাঁ? ও আধ ঘন্টা দেরি করেছে, তোকেও করতে হবে? আরে আমি তো অমিতের পরে এসেছি, আরো একবার জল ফিরে যায়, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাতছানিতে সারালে কি হবে না ভেবে, আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আরো আমাদের ইচ্ছে ঘুরে, আমি জানি তুই নিজেকে আর ঠিক এইভাবেই নাচ গান আড্ডা আর কি গল্প করতে করতে কখন যে কোলাঘাট পৌঁছে গেলাম বুঝতেই পেলাম না। আর কোলাঘাট ক্রস করেই 116 নম্বর জাতীয় সড়ক ধরে নিলাম মন্দারমণির উদ্দেশ্যে। ঘড়িতে আনুমানিক 11:15। ইটস টাইম ফর ব্রেকফাস্ট। আর অ্যাজ পার দ্য প্ল্যান আমরা দাঁড়িয়ে পড়ি মেছেদার শের বেঙ্গল হোটেলে বা ধাবায়। এটা আমি কোলাঘাট হয়ে এলাম, তার লেফট সাইডেই এই ধাবাটা পড়ছে বা শের বেঙ্গল হোটেলটা পড়ছে। এখানে আমরা খাওয়া দাওয়া খেতে পারেন, প্লাস তার অপোজিটে কিন্তু আরেকটা শের বেঙ্গল আছে টুয়ার্ডস কিন্তু কোলাঘাটের জন্য। তো আপনি যদি মন্দারমণি দীঘা থেকে যদি আসেন তখন যদি আপনি শের বেঙ্গলে খেতে চান, শের বেঙ্গলে হোটেলে খেতে চান, তাহলে ওপারে ওই যেটা আছে ওখানেও খেতে পারেন, অথবা যদি যাওয়ার সময় খেতে চান তাহলে লেফট সাইডে এটাই আপনি খেতে পারেন। তো আমরা লেফট সাইডেটা এসেছি। আপনারা যদি আমার মতো একটা বড় গ্রুপ নিয়ে আসেন তাহলে, এবং আপনি যদি প্রাইভেট ভেহিকেল নিয়ে আসেন তাহলে আপনার পার্কিংয়ের জন্য এখানে কোনো অসুবিধা নেই, বিকজ আপনি আমার পিছনে আমি দেখতে পাচ্ছেন জায়গা, অফিস জায়গা কিন্তু রয়েছে। তো এই পুরো এই জায়গাটা আপনার কিন্তু নিজের প্রাইভেট ভেহিকেল আপনি পার্ক করতে পারেন। বেস্ট পার্ট হলো আপনার যদি ইভি গাড়ি থাকে তাহলে এই হোটেলে আপনি কিন্তু ব্রেকফাস্টের সময় এখানে আপনি ইভি গাড়ি কিন্তু চার্জেরও ব্যবস্থা আছে, চার্জও করে নিতে পারেন। তো ফাস্ট চার্জ এখানে অলরেডি রাখা রয়েছে। এখানে একজন দাদা আছেন, অলরেডি ইভি গাড়ি, উনি এখানে রেস্টুরেন্টে খাওয়ার সময় এখানে চার্জ করে নিচ্ছে নিজের টাটা টিগরের ইভি ভার্সনটায়। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রিমাইসের মধ্যেই একটি আইসক্রিম এবং একটি স্ন্যাক্স কাউন্টার রয়েছে। প্লাস যেরকম বলছিলাম যে এখানে কিন্তু যদি খালি সময় মানে ক্রাউড যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে বা এই সমস্ত যে চেয়ারগুলো আছে এখানে কিন্তু বসতে পারেন, আপনার টাইম স্পেন্ড করতে পারেন। আপনার নাম্বার আসলে আপনি ওখানে গিয়ে উঠতে পারেন। টাইম লস করবো না বলে আগের থেকে রিসর্টের পক্ষ থেকে হোটেলে বলে রেখেছিলাম আমাদের এই হোটেলে অলরেডি খাওয়ার ব্রেকফাস্ট রেডি করে রেখে দিয়েছে। দোকান 10 মিনিট আগে আমরা বলে রেখেছি, তো আমাদের জন্য টেবিল সেপারেটলি বুক করে রাখা হয়ে গেছে। এখন আমরা জাস্ট যাবো আর খাবো, আর খাবারটাকে ব্রেকফাস্ট থেকে এনজয় করবো। কোথায় নিয়ে চলে আসছো? পুরোটাই হ্যাঁ, না আমাদের আমি তো বললাম একটা আমাদের ডেডিকেট করে দিতে। হ্যাঁ বাস বাস বাস। 5 টাকাকে ব্রেক করতে হবে, তখন কি কি আছে বুঝতে পারছিস না? বুঝতে পারেন আরেকবার যদি আসি একটা 5 টাকাকে ব্রেক করতে হবে, তখন যে ব্রেকফাস্ট হবে। আর এটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ সাবাস, আরে সাবাস। ভালো লাগছে বেশ, মানে সবাই একসাথে 1 বছর পরে আমরা লাস্ট বড় এসেছিলাম, এবারও এসেছি, সবাই একসাথে আছি, এটা খুব ইম্পর্টেন্ট। সারা জীবন যাতে এটাই থাকুক। থ্যাংক ইউ অমরদা। তো বেসিক্যালি ব্রেকফাস্টের টিম বিভিন্ন রকম আইটেম অর্ডার করা হয়েছে। আলু পরাঠা, তন্দুরি আলু পরাঠা অর্ডার করেছি, তার সঙ্গে দিয়েছে চানা ভুটোরা, কাবলি চানা একটা তরকারি, আর আচার, পেঁয়াজ, লঙ্কা, একটা রায়তা টাইপেরও দেওয়া হয়েছে। এ বাদ দিয়েও আমরা নিয়েছি কচুরি, সেম তরকারি আছে, আর অমলেট, পোচ, অ্যান্ড কেউ আবার মশলা ডোসারও অর্ডার করেছে, ইডলিও অপশান আছে, ইডলিও আমরা নিয়েছি। তো নট অনলি দ্যাট, আপনি যদি এখানে ব্রেকফাস্টে যদি ইংলিশ ব্রেকফাস্টে চান সেটাও পাবেন। আমি এমনি দেখালাম যে জুস কাউন্টারও আছে, মকটেল কাউন্টারও আছে, সেখান থেকে আপনি মকটেল বা জুস দিতে পারেন। সফট ড্রিঙ্কসেরও কাউন্টার আছে, সেটাও এখান থেকে আপনি অর্ডার করতে পারেন। তো এই যাওয়ার পথে একাধিক কিন্তু ধাবা বা হোটেল জাতীয় পড়ে,
তো কেবলমাত্র কোলাঘাট বলে ওই সমস্ত অঞ্চলের যে রেস্টুরেন্ট বাগুলো চলে উঠে গেছে, শুধু নামের জন্য তারা টাকা কামাচ্ছে, বাট একই ফুড কোয়ালিটি আর উইথ বাজেট, উইদিন দ্য বাজেট আপনি কিন্তু এখানে কিন্তু পেয়ে যেতে পারেন। তো আপনি এখানে এসে একবার ট্রাই করবেন। আমি ডেফিনেটলি যারা খাচ্ছে তাদের সঙ্গে ফিডব্যাক নেবো, প্লাস আমি যেটা খাচ্ছি সেটা তো রিভিউ তুলেই ধরবো। তো আমি একটু আমার খাওয়াটা ট্রাই করি। তো আলু পরাঠা ট্রাই করি। আমি খেলাম ইডলি, অমলেট, পোস্ট আর ধোসা। যা খেয়েছি আমি তৃপ্তিতে খেয়েছি আর আমি খুব স্যাটিসফাই, খুব ভালো স্বাদ। আমরা এখানে সবাই মিলে এসে বিভিন্ন ধরনের আইটেম অর্ডার করেছিলাম। কেউ ইডলি ধোসা, কেউ ইডলি, কেউ মশলা ধোসা, কেউ পুরি সবজি, আর কেউ আলু পরোটা। আমার এই কটার মধ্যে সব থেকে বেস্ট লাগলো, আমি সবকটাই মোটামুটি অল্প অল্প করে খেয়েছি। আমার সব থেকে বেস্ট লাগলো আলু পরোটাটা আর মশলা ধোসা তারপরে, ঠিক আছে। তো আলু পরোটাটা বেস্ট আমার মনে হলো, এখানে খেলে আলু পরোটাটা বেস্ট। একটু দাম বেশি, মানে দাম বেশি রিজনেবল, ঠিক আছে, 100 টাকা দাম, কিন্তু হ্যাঁ, কিন্তু 100 টাকা, তাই তো বলছি এই প্রাইসে আলু পরোটাটা বেস্ট। শোভনদা বলেছে মানে বেস্ট। খুব আনন্দ করছি, বাচ্চাদের সবাইকে নিয়ে এসেছি একসাথে। দায়িত্ব আছে আমার উপর একটা। আমি খেয়েছি হচ্ছে গিয়ে একটা আলু পরোটা, পরে এসেছি চাটনি আর দুটো অমলেট, দুটো পোচ, এবং তার সাথে হচ্ছে বিবেকের আরেকটু পোচ। আমি অমলেট, পোচ সব ঠিকঠাক অর্ডার করেছিলাম। কে কেমন ভাবে খেয়েছে আমি জানি না। ক্যাপ্টেন বলছে সকালবেলা অর্ডার দিয়েছিল এক একজন এক এক রকম, খেতে ঢুকেছে, যা পেয়েছে উড়মুড় করে খেয়ে যাচ্ছে। না না, আমার অর্ডার একটু গন্ডগোল হয়েছে। আমি বিবেক স্যারকে অর্ডার দিয়েছিলাম অনেক কিছু, চিজ ছাড়া আমার অর্ডারটা এসছে। আমি দুটো অমলেট খেয়েছি এবং দুটো পোচ খেয়েছি, এবং চিজের বিকল্প হিসাবে আরেকটা পোচের একটুখানি কুসুমটা খেয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর 1 কাপ চা না খেলে নয়, যাত্রাটা মনে হয় না। তো একটু ওখানকার চাটা খেয়েও দেখি। অসাধারণ চাটা, 25 টাকা দাম, ফাটাফাটি খেতে, ফাটাফাটি ভ্যালু ফর মানি চা। ওয়ার্থ ইট। এই ধাবায় কিন্তু ফ্যাসিলিটি কিন্তু খারাপ না। আমরা এতক্ষণ যা যা খেলাম আমাদের খুব ভালো লেগেছে। ভ্যালু ফর মানি, আবার বলছি, প্রত্যেকবার যেরকম আমি ট্যুর করি এখানে আমি ভ্যালু ফর মানি ব্যাপারটাই বেশি তুলে ধরার চেষ্টা করি। তো এখানে কিন্তু অ্যাজ পার দ্য ভ্যালু যে আইটেমগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো, মানে ইন টার্মস অফ খাওয়া, কোয়ালিটি, কোয়ান্টিটি যথেষ্ট ভালো নিয়েছে। আমি বলি যদি তন্দুরি আলু পরাঠা 100 টাকা করে নিয়েছে, তার সঙ্গে যেরকম আপনাদের দেখালাম পরাঠার সাথে দিয়েছিল কমপ্লিমেন্টারি রায়তা দিয়েছিল, আচার, লঙ্কা, পেঁয়াজ, আর সঙ্গে ছিল কাবুলি ছোলা একটা তরকারি। খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল। তেমনি আমি কিন্তু মশলা ডোসার কথাও বলবো। তো মশলা ডোসা কিন্তু 100 টাকা নিয়েছিল, আই থিঙ্ক যথেষ্ট ভালো খেতে। এটা আমি অল্প ট্রাই করেছি। পুরি সবজিও 80 টাকা নিল, এটাও খেতে খুবই ভালো ছিল। আর 25 টাকায় যে চাটা খেলাম, দুধ চা, এটাও কিন্তু খুবই ভালো খেতে ছিল। আমি অন্য কোনো ধাবা বা রেস্টুরেন্ট কম্পেয়ার করতে চাই না, বাট এরা যে প্রাইসে যে আইটেমগুলো দিচ্ছে তার সঙ্গে যে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি যে দিচ্ছে সেটা কিন্তু খুব ভালো দিচ্ছে, এবং আমার মনে হচ্ছে রিজনেবল প্রাইস। মধ্যবিত্ত বাঙালি কিন্তু আরামসে এখানে এসে এই যে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতেই পারে। এবং আমি বাকি মেনুগুলো দেখলাম, ভ্যালু ফর মানি অবশ্যই আছে, হিউজ কিন্তু দাম না। শেরে বেঙ্গল হোটেল আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট ফুড উইদিন দ্য বাজেট আমরা এখানে আজকে ট্রাই করলাম, অ্যান্ড ভ্যালু ফর মানি আমার লাগলো। আমরা 20 জন মতন ব্রেকফাস্ট এখানে করলাম এবং অর্ডার খাওয়া দাওয়া হয়েছে। আমি স্ক্রিনশটে বিলের পিকচারটা স্ন্যাপটা দিয়ে দেবো। তো আমাদের ওভারঅল যে বিলটা এলো 3875 রুপিস। মেশাদা থেকে বেরোতে আমাদের আনুমানিক 11:30 বেজে গেল। যেখানে প্ল্যান ছিল আমাদের 9:30টার মধ্যে থেকে নিয়ে 10টার মধ্যে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে মেশাদা থেকে বেরোবো, এবং আনুমানিক 12 থেকে 12:30টার মধ্যে মন্দারমণি রিসর্টে পৌঁছে যাবো। তো আমরা অলরেডি কিন্তু 2 ঘন্টা লেট হয়ে গেছি, আর বিকজ অফ ট্রাফিক আমরা বেশ ভালোই ট্রাফিক পেয়েছি, আর সবাইকে পিক আপ করতে আসতে হয়েছে সেই নর্থ থেকে সাউথে। দেন আমরা সাঁতরাগাছি হয়ে উলিবিড়ি করে সাঁতরাগাছি হয়ে এলাম, এবং সাঁতরাগাছির পর থেকে অনেকটাই আমরা জ্যাম পেয়েছি, ফলে তার জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। বাট ট্যুর হচ্ছে যে এবার ফুটবল টিম, বুঝতে তো পারছেন, খাওয়া দাওয়া সেরকম হচ্ছে, ফাটাফাটি গান বাজনা আনন্দ সব মিলেমিশে কিন্তু অ্যাজ অফ নাও ট্যুরটা কিন্তু খুবই সুন্দরভাবে এগোচ্ছে। তো দেখা যাক ট্রেন নাও কিরকম এগোয়। তো আশা করি দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। আর পিছনে গান শুরু হয়ে গেছে, আই থিঙ্ক কপিরাইট খাবো, তো আমার মনে হচ্ছে ভিডিওটা এখানেই বন্ধ করে দেওয়া ভালো। তাহলে দেখা হচ্ছে, চলুন মন্দারমণিতে আবার।
কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে 20 কিলোমিটার মতন আগেই আপনি চাউলখোলা মোড় পাবেন। এই চাউলখোলা মোড় থেকে বাঁ দিকে নিলেই আরও 10 কিলোমিটার জার্নি করলেই আপনি মন্দারমণির মেন বিচে পৌঁছতে পারেন। এই চাউলখোলা মোড় থেকে আপনি টোটো বা কার বা অটো রিজার্ভ করেও যেতে পারেন। এক্ষেত্রে টোটো এবং অটো ফেয়ার হচ্ছে 250 টাকা, আর যদি আপনি কারে যান তাহলে সেক্ষেত্রে পড়তে পারে 400 টাকা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট। এবার সে তো কিছু চাইতেই পারে, বাকিটা আপনার বার্গেনিং স্কিলের উপর নির্ভরশীল। এটা হচ্ছে এখানকার মন্দারমণির মেন বিচ। এখান বাঁ দিক দিয়ে গেলে বিচের রাস্তাটা পড়ে। আপনার ল্যান্ডমার্ক হবে এই মনসা মন্দির। একটা জিনিস অবগত করে রাখা ভালো, আপনি মন্দারমণির মেন বিচ যেটা মনসা মন্দির আছে, আপনি যত ভিতরে ঢুকবেন রাস্তার অবস্থা কিন্তু ততটাই খারাপ। তো এটা নিয়ে প্রশাসনকে অবশ্যই লক্ষ্য করা উচিত। লোকাল যে প্রশাসন আছে তাদেরকে এই রাস্তাঘাট মেরামতি করার জন্য একটু উদ্যোগ নেওয়া উচিত। আশা করি ভবিষ্যতে এই সমস্ত রাস্তাগুলি আরও উন্নত হবে, যাতে যে সমস্ত টুরিস্টরা এখানে ঘুরতে আসবেন তাদের অসুবিধা যাতে না হয় এবং তারা স্বাচ্ছন্দ্যে নিজেদের রিসর্টগুলোতে যেতে পারে। এই ভিডিওটির দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় আমার মন্দারমণি সফরের এই ব্লগটির ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনার একটি সাবস্ক্রিপশন আমার কাছে মোটিভেশন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মন্দারমণির অবশিষ্ট এপিসোড নিয়ে। টিল দ্যাট টাইম, গুড বাই, টেক কেয়ার। এই সাইডটা যেটা আছে এটা মনসা মন্দিরের দিকটা। তো আমরা এক্সট্রিম মোহনার দিকে এসেছি, আর পায়ে হেঁটে গেলে কিছুটা এগিয়ে গেলে মোহনা আছে। তো প্রপার্টি জাস্ট এন্টার করলাম, এবার বাকি ফর্মালিটিস করে আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি।